উনি বলেছেন যে সিসিটিভি, প্রত্যেকটা ক্লাসরুমে আমরা সিসিটিভি ক্যামেরা লাগাবো। উনি কি জানেন প্রত্যেকটা ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা লাগানোর খরচ কত? এবং উনি কি জানেন যে ওনার লক্ষ লক্ষ টিচার রিভল্ট করবে? অনেকেই মনে করে এটা আমার প্রাইভেসি, অনেকে মনে করে যে আমার ক্লাসরুম আপনি রেকর্ড করতে পারবেন না। রেকর্ড যদি করেনও, আমার কথা হচ্ছে মাছি মারতে আপনি কেন কামান দাগাচ্ছেন? আপনি কেন শিক্ষকদেরকে নতুন জেনারেশনের উপর রিলাই করুন? আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে আসুন, শিক্ষিত টিচার অ্যাপয়েন্টমেন্ট দিন, হেডমাস্টারদেরকে ট্রেন করুন, এথিক্স এডুকেশন পড়ান, আদব কায়দা শেখান। সেখানে বাংলাদেশের পুলিশকে, বাংলাদেশের যে সিআরপিসি, বাংলাদেশের যে স্কুলগুলোর কোড অফ কন্ডাক্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ফিজিক্যাল হ্যারাসমেন্ট, যে চাইল্ড অ্যাবিউজ, এগুলোর উপর আমাদের স্কুলগুলোতে জেলা পর্যায়ে মানে থানা পর্যায়ে আপনি সেখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করুন। একের পর এক সেখানে আপনি অনুষ্ঠান করুন, প্রোগ্রাম করুন, দেখবেন যে এই চাইল্ড অ্যাবিউজ কমে আসে। হাজার হাজার স্কুলে, প্রায় ৭৬,০০০টা স্কুল আছে, আপনি হাজার হাজার স্কুলে আপনি ব্রেকফাস্ট, আপনি যে লাঞ্চ, আপনি যে ফিডিং, আপনি স্কুল ফিডিংয়ের ব্যবস্থা করলেন। আপনি সেখানে ১৭০ টাকায় আপনি একটা ডিম, একটা ব্রুজড, একটা দাগ পড়া কলা আর একটা ঠান্ডা ডিম আপনি খাইয়ে ছেলে মেয়েদের, বাচ্চাদের আপনি অসুস্থ করছেন। আপনার কাছে তো বাংলাদেশের মানুষ ভিক্ষার খাবার চায় নাই কিন্তু, এবং সেই ভিক্ষার খাবার চাইলেও এই ২০ টাকা ৩০ টাকার খাবার রাষ্ট্রীয় কোষাগার থেকে ১৭০ টাকা খরচ করা হচ্ছে, আমরা মনে করি। এবং এখানে আমি কিন্তু মাহমুদ ভাই, আমি বিরোধী দলের উপরও একইভাবে হতাশ যে আজকে যে শহীদদের ১৮ কোটি লোকের বা ৪ কোটি ভোটার যারা দাঁড়িপাল্লা ভোট দিয়েছে, তাদের জিম্মাদারি একজন ব্যক্তির হাতে। ৭৭ জন এমপি, তাদের নেতৃত্ব দিচ্ছেন একজন যার নাম ডাক্তার শফিকুর রহমান। উনি কেন গর্জে উঠছেন না? উনি কেন দেখাচ্ছেন না যে এই যে ১৭০ টাকারই হচ্ছে নাস্তার প্যাকেট, এই নাস্তার প্যাকেট আপনার কাছে আমরা চাই নাই? কারণ একই স্কুলে আপনি ওদের বাবা মায়ের কাছে আমাদের দরকার যেটা একই, এখানে একটা দেয়ার আর মেনি ওয়েজ। আপনি যদি ডিউ প্রসেস করতেন, আপনি যদি আলাপ আলোচনা করতেন, আমি ওই স্কুলগুলোতে যদি একটা কিচেন করা যায়, একটা ফ্রিজ কিনে দেওয়া যায়, ওই যে মহানবীর মতো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, যে তাকে তুমি মাছ ধরার বা তাকে কুড়াল কিনে দাও, তাকে টাকা না দিয়ে, টাকা অর্ধেক দাও, বাকিটা দিয়ে একটা কুড়াল কিনে দাও। আপনি স্কুলে ফ্রিজ বানান, কিচেন বানান, এতে এমপ্লয়মেন্ট হবে। আমরা একটা ফ্রিজ অন্তত ৫ বছর চলবে। সেই ফ্রিজে আপনি স্কুলকে বলুন তারা তাদের মতো করে বাজার করে, তারা সেখানে ডিম সিদ্ধ করে তারা খাওয়াক না। এই ডিম তো ৭ মাইল ৮ মাইল দূর থেকে গিয়ে, এখন নিয়ম করেছে মাননীয় প্রধান শিক্ষকের, উনি নেমে এসে সাইন করে রিসিভ করতে হবে, কারণ দুর্নীতি হয়। আমি এজন্য বলছি যে উনি মাননীয় প্রধানমন্ত্রী, উনি লন্ডনে, সেন্ট্রাল লন্ডনে তো ছিলেন, উনি দেখেছেন ওখানে গরিব এলাকায় কয়েকটা স্কুল আছে যেখানে আসলেই দুপুরবেলা খাবার দেয়। আমি নিজেও, আমার কন্যা পড়েছে লন্ডনে, আমি নিজেও ওই লন্ডনের শিক্ষকতা করেছি। আপনি বিদেশ থেকে কোনো স্ট্র্যাটেজি, কোনো একটা সিঙ্গেল পিস আনলে চলবে না। আমি জার্মানিতে গিয়ে যদি BMW এর একটা পার্টস নিয়ে এসে বাংলাদেশে এখানে গরুর গাড়িতে, এখানে যে কার্ট আমাদের এই গাড়িতে বা চ্যারিয়টের মধ্যে লাগাই, তাহলে সেটা BMW হবে না। আপনাকে আনতে হলে পুরো প্যাকেজ আপনাকে আনতে হবে। আমি মাঝে মাঝে উদাহরণটা দিই যে আমরা অনেকে খেলনা নিয়ে আসি তাড়াহুড়ার মধ্যে, এয়ারপোর্টের দোকান থেকে আমরা খেলনা কিনি, প্লেন কিনি, তারপরে গাড়ি কিনি বাচ্চাদের জন্য। ব্যাটারি আনতে আমাদের মনে থাকে না। এখন লিথিয়াম ব্যাটারি ছাড়া বা বিশেষ, ওনারা খেলনা নিয়ে এসছেন, কিন্তু ব্যাটারিটা এখনও লন্ডন থেকে বাংলাদেশে এসে পৌঁছায় নাই। আমি ওনাকে বলবো, প্লিজ টক টু পিপল, টক টু দোজ প্যারেন্টস, গার্ডিয়ানস, হেডমাস্টার্স, স্কুল কমিটিস, যারা জানে কিভাবে স্কুলগুলোকে আরও আমাদের বাচ্চাদের কীভাবে সুস্থ করা যাবে। সো ফিডিং নিয়ে আমার ব্যক্তিগত এটা আপনারা আশা করি কেউ সিরিয়াসলি নেবেন না। আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের দেশের সমস্যাটা এই পলিটিক্স অফ অ্যানাউন্সমেন্ট। আপনি দেখুন কয়টা অ্যানাউন্সমেন্ট উনি দিয়েছেন এই গত কয়েকদিনের মধ্যে। উনি বলেছেন 1 ট্যাবলেট 1 টিচার, এটাও প্রয়োজন নেই, কারণ অনেক টিচার, অনেক ভালো লক্ষ লক্ষ টিচার আছে আমাদের। আপনি এই কয়েক লক্ষ ট্যাব আপনার বাজেটে সেই টাকা নেই, কিন্তু শিক্ষা বাজেটে সেই টাকা দেন নাই। আর অনেকে সেই ট্যাবটা ব্যবহার করেন। এটা শেখ হাসিনা দিয়েছিল ল্যাপটপ কিন্তু দিয়েছে, সেই ল্যাপটপগুলো এখন তেলাপোকার বাসা। সুতরাং আপনি শিক্ষকদেরকে, যেমন আমাদেরকে যদি আপনি ট্যাব না কিনে, আপনি বলুন যে আমরা আপ টু 15,000 টাকা আমরা আপনাকে স্টাইপেন্ড দেবো, আপনি আপনার পছন্দের ল্যাপটপ কিনুন, পছন্দের ট্যাব কিনুন। যার অ্যাপলের আইপ্যাড কেনার ইচ্ছা, সে অ্যাপল থেকে কিনবে, যে সস্তা কিনবে, আর যার নিজের কাছে আছে সে কিনবে না। আপনি তাকে সেভাবে অ্যাসিস্ট করুন, সো দ্যাট আমরা অপটিমাইজেশন করতে পারি। উনি বলেছেন যে সিসিটিভি, ওনাকে কেউ না কেউ বলেছে যে লন্ডনে তো বাচ্চাদের স্ম্যাক করে না, বাচ্চাদের স্কুলে মারধর করা যায় না, কর্পোরিয়াল পানিশমেন্ট আমরা পছন্দ করি না। লন্ডন থেকে, ওই যে বললাম, লন্ডন থেকে একটা পিস এনেছেন, বাকি পিস রেখে এসছেন।
সেখানে বলেছে বাচ্চাদেরকে মারধর করা যাবে না। উনি বললেন তাহলে স্কুলগুলোতে প্রত্যেকটা ক্লাসরুমে আমরা সিসিটিভি ক্যামেরা লাগাবো। উনি কি জানেন প্রত্যেকটা ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা লাগানোর খরচ কত? এবং উনি কি জানেন যে ওনার লক্ষ লক্ষ টিচার রিভল্ট করবে? অনেকেই মনে করে এটা আমার প্রাইভেসি, অনেকে মনে করে যে আমার ক্লাসরুম আপনি রেকর্ড করতে পারবেন না। রেকর্ড যদি করেনও, আমার কথা হচ্ছে মাছি মারতে আপনি কেন কামান দাগাচ্ছেন? আপনি কেন শিক্ষকদেরকে নতুন জেনারেশনের উপর রিলাই করুন? আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে আসুন, শিক্ষিত টিচার অ্যাপয়েন্টমেন্ট দিন, হেডমাস্টারদেরকে ট্রেন করুন, এথিক্স এডুকেশন পড়ান, আদব কায়দা শেখান। সেখানে বাংলাদেশের পুলিশকে, বাংলাদেশের যে সিআরপিসি, বাংলাদেশের যে স্কুলগুলোর কোড অফ কন্ডাক্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ফিজিক্যাল হ্যারাসমেন্ট, যে চাইল্ড অ্যাবিউজ, এগুলোর উপর আমাদের স্কুলগুলোতে জেলা পর্যায়ে মানে থানা পর্যায়ে আপনি সেখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করুন, একের পর এক সেখানে আপনি অনুষ্ঠান করুন, প্রোগ্রাম করুন, দেখবেন যে এই চাইল্ড অ্যাবিউজ কমে আসবে। কারণ আমাদের অনেক প্যারেন্ট, আমাদের প্রবলেম হচ্ছে আমাদের অনেক প্যারেন্ট টিচারকে বলে দেয় যে আমি তার হাড্ডিগুলা চাই, শুধু আমি চামড়ার মাংস চাই না। সুতরাং সেই কালচারে আমি প্রমোট করছি না। আমার নিজেরও সন্তান আছে, আমি জীবনেও টাচ করি নাই। আমার কন্যার বয়স এখন 30-এর উপরে। আমরা প্রাউড যে 30 বছর ধরে বলতে পেরেছি যে এটা একদিন দুদিনের মানে অধ্যবসায় না। কিন্তু আমার কথা হচ্ছে যে ইটস টু এক্সপেন্সিভ। ওনার মধ্যে ধারণাই নেই বাংলাদেশের স্কুলের সংখ্যা কয়টা এবং সেখানে ক্লাসরুম কয়টা, যেখানে হেডমাস্টার সাহেবের একটা ওয়াশরুম নেই। যেখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমি বলছি, আপনি যান লাইব্রেরিতে, কয়টা ওয়াশরুম এখন ফাংশনাল? কয়টা ওয়াশরুম ফাংশনাল? 4028-এর পাশে আমাদের কলাভবনে আমরা কখনো যেতে পারতাম না। আমাদের এখনও আমাদের আত্মীয় স্বজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে তারা 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 প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার মতো কোনো ডিসেন্ট, কোনো সভ্য জায়গা এই বিশ্ববিদ্যালয়, দেশের 1 নম্বর বিশ্ববিদ্যালয় এখানে নেই। সেখানে আপনি ক্লাসরুমে সিসিটিভি বসাবেন? আমি প্লিজ গেট রিয়েল ওনাকে বলছি। যাই হোক, তো এটা বলেছেন কনভার্টিং ক্লাসরুম ইন্টু স্মার্ট ক্লাসরুমস, introducing universal national identity card, 10 million jobs in 18 months, 18 মাসে 1 কোটি জব। খসরু ভাই, 1 মাস তো গেল, আপনাদের ক্ষমতার কিন্তু মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই 5 মাস শেষ। আগামী মাসের 17 তারিখে 6 মাস হবে। আমাদের জব কোথায়? 10 মিলিয়ন তো দূরের কথা, 1 মিলিয়ন দূরের কথা, 1 লক্ষ জবও এই সরকার গত 5.5 মাসে ক্রিয়েট করতে পারে নাই, বরং জব লস হয়েছে। পত্রিকার পাতা খুললে আপনি দেখবেন শত শত কারখানা বন্ধ হচ্ছে। বিটিএমএ বলছে, বিকেএমইএ বলছে, হাতেম ভাই বলছেন, নাসিম মঞ্জুর বলছেন, বিজিএমইএ বলছেন, ওনার দলেরই তো আমাদের যে বিজিএমইএ প্রেসিডেন্ট, তাই না, আমাদের যে মাহমুদ ভাই। আমার কথা হচ্ছে যে ইটস ট্রু, ওনার একা দোষ না, আমি বলছি ইকোনমি। ওই যে আমেরিকা বলে না, ইটস দ্য ইকোনমি স্টুপিড, যে ইট ইজ দ্য ইকোনমি দ্যাট ড্রাইভস পলিটিক্স। আপনি আনএমপ্লয়মেন্ট, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণীদের, আপনাদের রুমমেটদের জিজ্ঞেস করুন। আমি আজকে বাংলাদেশ প্রতিদিনের একজন সাংবাদিকের সাথে কথা বলছিলাম, যে 2% নিয়ে। আমি বললাম যে আপনাকে এত বড় বসুন্ধরা গ্রুপ, আপনাকে আমি আগামী 1 বছর প্রতিদিন আপনাকে আমি তৈলমর্দন করবো, আপনি আমাকে একটা চাকরি দিতে পারবেন কিনা 1 বছরে? উনি বলেছেন না, দিতে পারবো না। সিটি গ্রুপ 1 নাম্বার ছিল, এখন 3 নাম্বার হয়েছে ইম্পোর্টে। সিটি গ্রুপের 26,900 কোটি টাকা, এগুলো এখানে লিখেছি। উনি তো জানেনই না। আমার মনে হয় না ওনার মন্ত্রিসভায় বাকিরা যে কজন জানেন, খসরু ভাই জানার কথা, আমার মনে হয় না উনি সাহস করে কথা বলতে পারবেন কিভাবে? উনি তো জনসমক্ষে ওনার স্বাস্থ্যমন্ত্রীকে সেদিন ধমকালেন। আমাকে যদি আমার বস জনসমক্ষে ধমকান, আমি তো আর সত্যি কথা প্রাইভেটলিও বলবো না। আমার মতে ওই যে বললাম যে জেস্টার এটা ইজি, ক্যামেরা সব গোছানো থাকলে। প্লিজ আপনার কাছ থেকে আমরা ওই মানে ব্যক্তিগত আচার নিয়ে আমরা লিস্ট বদার অ্যাগেন কামিং ব্যাক, ইট ইজ দ্য ইকোনমি স্টুপিড। সো এই বইতে আমরা এই ব্যাপারগুলো বলেছি। আমার একটা বিনীত প্রস্তাব, আমি চাবো যে যখন আপনারা অনেকের সময় পান নাই, বাসায় গেলেও পেজ নাম্বার 9 থেকে আমি একটা প্রপোজাল দিয়েছি। পেজ নাম্বার 9-এ আমি একটা নাম দেই ক্ল্যান ফ্রেমওয়ার্ক। এটাই আমার শেষ 1 মিনিট। ক্ল্যান বলে আমি বোঝাচ্ছি, সি স্ট্যান্ডস ফর কোর্টস, বিচার বিভাগ, এল ফর ল এনফোর্সমেন্ট, পুলিশ র্যাব, এ ফর এসিসি দুদক, আর এন ফর এনবিআর। পেজ নাম্বার 9-এ আছে। ক্ল্যান বলতে আসলে 4টা বললেও আমি মূলত অল ইনস্টিটিউশন, যেটা জুলাই চার্টারের
যেটা জুলাইয়ের আত্মত্যাগের একমাত্র চাওয়া, যে আমরা নতুন বাংলাদেশ, যেটা উনিও বলেছেন, ওনারা বলেছেন না যে আমরা এখানে রাষ্ট্র মেরামত। মোশাররফ স্যার আমাদেরই অগ্রজ ডক্টর মোশাররফ হোসেন যেদিন এই 31 দফা প্রেজেন্ট করছিলেন, উনি বলেছেন যে আমরা রাষ্ট্র মেরামতের 31 দফা। এই মেরামত মানে রিকনস্ট্রাকশন। আপনি তো রিকনস্ট্রাকশন দূরের কথা, আপনি তো ঝাড়ুও দিতে দিচ্ছেন না। আপনি তো আমাদেরকে মেঝে ঝাড়ু দিতে ডাস্টিং করব সেটাও দিচ্ছেন না। আপনি বিরোধী দলকে বলছেন যে জুলাই চার্টারে আপনি, মানে আপনার ডানহাত, উনি বলছেন যে জুলাই চার্টারের নাকি পাতায় পাতায় প্রতারণা। আমি এখানে বসে অ্যাজ অ্যান একাডেমিক আমার মানে জানি না কতটুকু অ্যালাউ করবেন, এটা তো ফেয়ার স্টেটমেন্ট না। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাথে সেখানে ওই শাখাওয়াত হোসেন বকুলকে মানে ধমক না দিয়ে সালাউদ্দিনকে ধমক দেওয়া উচিত ছিল, যে না, জুলাই চার্টার আমাকে যারা বাংলাদেশে এনেছে, যাদের কারণে আমি বাংলাদেশে আসতে পেরেছি, তাদের রক্ত দিয়ে লেখা জুলাই চার্টার পরতে পরতে প্রতারণার দলিল নয়। আপনারা বলুন এটা কি অন্তহীন প্রতারণার দলিল কিনা? আপনারা জানেন, আপনাদের বাসায় আলাপ করুন, আপনাদের এমনকি ডাইনিং টেবিলে যে আপনাকে খাবার রান্নাবান্না করে যে বাবুর্চি আপনার খাবার সার্ভ করে তাকে জিজ্ঞেস করুন। সো এগুলো কোশ্চেন হচ্ছে, এগুলো তো বিরোধী দলের কথা। এখানে মাননীয় বিরোধী দলের এমপিদের, এখানে আক্তার, আমাদের মেজর আক্তার, উনি তো জামাতের নেতা, আমি ওনার মাধ্যমে আমি বলবো যে প্লিজ টেল দ্য অপোজিশন, বাংলাদেশে এখন মানে বিরোধী রাজনীতি করার মতো এত সুসময় আর কখনো ছিল না। আপনি শুধু সকালবেলা পত্রিকা পড়বেন, আপনি দেখবেন যে জনগণ কী চায়, আপনি দেখবেন যে আমার ছাত্র ভাইরা কী চায়, আমার ছাত্রীরা কী চায়। তাদের চাওয়া অনুযায়ী আপনার কাজ এখন আপনি দিতে না পারেন, আপনি অন্তত প্রতিবাদের ভয়েসটা, ওই যে ইমানের যে দ্বিতীয় স্তর, আপনি প্রতিবাদ করুন, আপনাকে জনগণ সে কারণে এই মুকুট দিয়েছে বিরোধী দলীয় নেতা, এবং আপনার সাথে দেশের 4 কোটি ভোটার এবং 18 কোটি মানুষ আপনার সাথে আছে। আমরা মনে করি যে পলিসিগুলো যদি বিএনপি, বাংলাদেশের যেই কারণে জুলাই রেভলিউশন হয়েছে, এটা যদি বিএনপি বা বর্তমান সরকার, যদি ওনারা জোট বলেন, আরও 2-1 খুচরা নিয়ে করেছেন, তারা যদি ডেলিভার করে, তাহলে তো আমরা উই ক্যান গো হোম। আমরা ছাত্র পড়াবো, আমাদের এখানে পলিটিক্যাল ইস্যুস নিয়ে আলাপ করার দরকার নেই, আমরা ক্লাসরুমে চলে যাই। আপনি সে ডেলিভার করলে আনএমপ্লয়মেন্ট, যাই হোক। তো প্ল্যান বলছি, 4টাকে আপনি রিকনস্ট্রাকশন করতে হবে, এমনভাবে এখানে নিয়োগ দিতে হবে যারা আমি 3টা লেটার ইউজ করি, দে উইল বি ইন্ডিপেন্ডেন্ট, নিউট্রাল অ্যান্ড অ্যাকাউন্টেবল টু দ্য পার্লামেন্ট। এবং তাদের নিয়োগটা প্রধানমন্ত্রী একা না দিয়ে, আমার একটা প্রস্তাব আছে যে স্যাক নামে একটা জিনিস, স্ট্যাটিউটরি অ্যাপয়েন্টমেন্টস কমিটি, যাই হোক ডিটেলসে যাচ্ছি না, যেটা মূলত এনসিসির কথাই, যেটা সংবিধান সংস্কার পরিষদ প্রস্তাব দিয়েছে, এনসিসি সেরকম একটা প্রস্তাব আমি দিয়েছি। যাই হোক, এর প্রেক্ষিতে এখন বলতে পারেন যে তাহলে আপনার পরামর্শ কী? খসরু ভাই প্রায় জিজ্ঞেস করে, এখন আপনার আমাদের বলুন কী বলতে চান। সেটা আমি পেজ নাম্বার 10 থেকে বলেছি। রিকমেন্ডেশন সিম্পল ব্যাপার, আমি বলেছি বাংলাদেশের ফিউচার, আমাদের বাচ্চাদের ফিউচার। দেখুন, ট্রাম্প সব প্রত্যেকটা দেশ, অস্ট্রেলিয়া, ইউকে, আমাদের জন্য সুযোগ ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। স্কলারশিপ, ফান্ডিং না, মানে ফুল ফান্ডিং না পেলে আপনি ভিসাই পাবেন না। আপনার বাবা যত টাকাই আপনার জন্য ফিক্সড ডিপোজিটে রাখুক না কেন, এমনকি ট্যাক্স রিটার্ন সহ জমা দিলে আপনাকে ভিসা দিবে না। সো আমাদের ভাগ্য আমাদের এই দেশেই খুঁজে বের করতে হবে। আমরা সিঙ্গাপুর ন্যানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি বানাতে পারে, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি বানাতে পারে, হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি বানাতে পারে, আমরা বাংলাদেশে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, বিশ্বমানের মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, MIT বাংলাদেশে বানানো সম্ভব। সেটা বানাতে পারলে আমাদের আর বিদেশের উপর নির্ভর করতে হয় না। আমরা এখান থেকে আমাদের ভাগ্য অন্বেষণ করতে হবে। ওই যে কোদাল দিয়ে গেছে যে তোদের জন্য আমি স্বর্ণ রেখে গেছি ঘরের পেছনে, তোরা কোদাল দিয়ে খুঁড়লে সেখানে স্বর্ণ পাবি। এই কোদাল দিয়ে খোঁড়ার জন্য আমার প্রস্তাব হচ্ছে, আপনি এডুকেশন, 3টা সেক্টর, এডুকেশন, হেলথ কেয়ার এবং ইনফ্রাস্ট্রাকচার, যেটা আমরা হোটেল ইন্টারকনে বলেছিলাম যে ওই বিরোধী দলের ইকোনমিক পলিসিতে, যে 3 খাতে আপনি বড় ধরনের মেগা প্ল্যান নিন, প্রয়োজনে $100 বিলিয়ন খরচ করুন। হেলথ কেয়ার, এডুকেশন এবং ইনফ্রাস্ট্রাকচার, এমপ্লয়মেন্ট এখানেই তৈরি হবে। ওই স্কুলগুলোকে আপনি 5 বছর মেয়াদি প্ল্যান নিন, প্রয়োজনে ধার করুন, প্রয়োজনে বিদেশে ওই যে সভরিন বন্ডস, আমাদের প্রস্তাবে কিন্তু আমরা বলেছি যে বিদেশে ডায়াসপোরা বন্ডস, এই ডায়াসপোরা বন্ডেরই এখন সরকার করতে যাচ্ছে, রোড শো করতে যাচ্ছে। সেই আপনি খেয়াল করুন, সে 20 জানুয়ারি 2025 আপনি পত্রিকা খুঁজুন, দেখবেন জামাতের ওখানে কি প্ল্যান দেওয়া হয়েছিল। সেই প্ল্যানটা ছিল সেখানে এই 3টা সেক্টরে আমরা যদি বিনিয়োগ করতে পারি, আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, আমাদের
রাজস্ব আসবে, আমাদের মানুষ কাজ করলে কনসামশন বাড়বে, সে যদি লুঙ্গি জুতা গামছা কিনতে পারে সেখান থেকে আমরা রাজস্ব পাবো, ভিএটি পাবো। অ্যান্ড আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।